বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আজকে যে গল্পটি আপনাদের কাছে অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরব, সেটি শরদিনী বন্দ্যোপাধ্যায়ের লেখা মুক্তার ভূত। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন। শিবু মুক্তার আর বিনি মুক্তারকে মহাকুমার সকলেই চিনত। তাদের মতো ধূর্তধরিবাজ লোক এ তল্লাটে আর ছিল না। লোকে যেমন তাদের চিনত, তেমনি ভয়ও করত। একবার তাদের পাল্লায় পড়লে আর কারো রক্ষেই ছিল না। চোখ যেমন গা থেকে রক্ত শুষে নেয়, অথচ জানতে পারা যায় না, তারাও তেমনি মিষ্টি কথায় ভুলিয়ে টাকা শুষে শুষে মক্কেলকে সর্বশান্ত করে দিত। আদালতে দুজনের মধ্যে রেষারেষি চলত, আবার বাইরেও ভাবও ছিল। শিবু মক্কেলকে বলতো, বেনিটা একটা আস্ত গাধা, আইনের পেঁচে ফেলে ও দফা রফা করব। কিন্তু সন্ধেবেলা একজন আরেকজনের দাওয়ায় বসে তামাক না খেলে রাতে ঘুম হতো না। এমনইভাবে দুই মুক্তার সারা জীবন পরস্পরের সঙ্গে বাইরে বন্ধুত্ব আর ভিতরে শত্রুতা করে ক্রমে ক্রমে বুড়ো হয়ে এলো। দুজনের বেশ টাকা কড়ি, বাড়িঘর হয়েছে। বলতে গেলে তারা দেশের মধ্যে গণ্যমান্য হয়ে উঠেছে। বারোয়ারি দুর্গাপুজোর এক বছর শিবু প্রেসিডেন্ট হয়, পরের বছর বেনি প্রেসিডেন্ট হয়। স্কুল কমিটিতেও তাই, কেউ কারোর চেয়ে খাটো নয়। ওদের দুজনের মধ্যে বোধহয় শিবুরই ফিচেল বুদ্ধি বেশি ছিল। সে একদিন মনে মনে মতলব আঁটলে বিনিকে ভালো করে ঠকাতে হবে, কারণ এ পর্যন্ত কেউ কাউকে ভালো করে ঠকাতে পারেনি। বুদ্ধির যুদ্ধে কখনো শিবু কখনো বেনি জিতেছে। ফলে দুজনের মধ্যে কেউ বড়াই করে বলতে পারতো না যে আমি বেশি চালাক। শিবু মুক্তার ফন্দি ঠিক করে হঠাৎ একদিন সন্ধেবেলা হন্তদন্ত হয়ে বেনিকে গিয়ে বললে, ভাই বেনি, বড় বিপদে পড়েছি, 50 টাকা ধার দিতে পারো? কাল ফেরত পাবে। বেনি শিবুর মতলব বুঝতে পারল না। বেনি বলল, তার কি, নিয়ে যাও। শিবু টাকা নিয়ে নিজের বাড়িতে গ্যাঁট হয়ে বসল। পরদিন টাকা ফেরত দেওয়ার কথা, কিন্তু শিবুর আর দেখা নেই। বেনির মন উতলা হয়ে উঠল। তারপর আরও 2 দিন কেটে গেল, কিন্তু শিবুর টাকা দেওয়ার কোনো চেষ্টাই দেখা গেল না। বেনি মহা ফাঁপড়ে পড়ল। সে বুঝলে শিবু তাকে বিষম ঠকিয়েছে, কিন্তু লজ্জায় সে কথা কারোর কাছে বলতে পারল না। হ্যান্ডনোট না লিখিয়ে নিয়ে শিবুকে সে টাকা ধার দিয়েছে, এ কথা জানাজানি হলে দেশশুদ্ধ লোক হাসবে, বলবে বেনি মুক্তারটা গাধা। শিবুও তাই চায়। বেনি মুক্তার ভেবে ভেবে আধখানা হয়ে গেল। শিবুর সঙ্গে যখনই দেখা হয়, বেনি ফিসফিস করে বলে, ভাই শিবু, আমার টাকা। শিবু বলে, কিসের টাকা? বেনি বলে, সেই যেদিন তুমি ধার নিলে 50 টাকা। শিবু হেসে বলে, বিনি ভাই, বুড়ো হয়ে তোমার কি মাথা খারাপ হয়েছে? টাকা আবার আমি কবে নিলাম? এ বলে, দেবে না তাহলে? আচ্ছা, আমিও দেখে নেব। শিবু হা করে হেসে বলে, বেশ তো, মোকদ্দমা করানো, হ্যান্ডনোট আছে নিশ্চয়ই। বেনির আগে দাঁত কড়মড় করতে করতে চলে যায়। ক্রমেই কথাটা চারিদিকে রাষ্ট্র হয়ে গেল যে বেনির 50 টাকা শিবু মুক্তার বেবাক ঠকিয়ে নিয়েছে। সবাই আহ্লাদে আটখানা। ভাবলে, আহা,
কাকের মাংস কাকে খায়? বেনিকে সকলে জিজ্ঞেস করতে লাগলো। হ্যাঁ দাদু, তুমি নাকি লেখাপড়া না করেই শিবুকে টাকা ধার দিয়েছিলে, শেষে তোমারও দুর্বুদ্ধি হলো? বেনি কিন্তু কিছুতেই মানতে চায় না, ঘাড় নেড়ে বলে, আরে না না, ওসব শিবুটার মিথ্যে কথা। শুধু হাতে টাকা ধার দেবো আমি? আমাকে কি কুকুরে কামড়েছে? দাঁড়াও না, শিবুকে আমি। যখন একলা থাকে তখন শিবুর পেজমির কথা ভেবে দাঁত কর্মর করে আর গালাগাল দেয়। এমনইভাবে টাকার কথা ভেবে ভেবে বেনি অসুখে পড়ল। একে বুড়ো বয়স, তার উপর টাকার শোক। বেনি যায়। ডাক্তার বদ্যিরা তার অবস্থা দেখে আশা ছেড়ে দিলে। বেনি কিন্তু তখনও টাকার আশা ছাড়েনি। কেবলই ভাবছে কি করে শিবুর কাছ থেকে টাকা উদ্ধার করবে। তার অন্য চিন্তা নেই। যখন বদ্যি নারী দেখে বলল, হরিনাম করো, গঙ্গানারায়ণ ব্রহ্ম, গঙ্গাজল মুখে দাও, বেনি তখনও ভাবছে কোন ফিকিরে শিবুর কাছ থেকে টাকা আদায় করবে। শেষে মরণের আর দেরি নেই দেখে বেনি শিবুকে ডেকে পাঠালে শিবু এসে তার পাশে বসতেই বেনি সকলকে সরে যেতে বলল। সবাই সরে গেলে বেনি কটমট করে শিবুর দিকে চেয়ে বলল, আমার টাকা। শিবু মনে মনে হেসে বলল, কিচ্ছু ভেবো না ভাই, বেনি, তোমার টাকা ঠিক আছে। এখন হরিনাম করো, তোমার ভালো মন্দ কিছু একটা হলি তোমার টাকা তোমার ছেলেকে দেবো, তুমি নিশ্চিন্ত হয়ে বৈকুণ্ঠে যাও। বেনি বললে, না, এক্ষুনি দাও। শিবু বললে, টাকা এখন টাকা কোথায় পাবো ভাই? কালই তোমার ছেলের হাতে দিয়ে দেবো, তুমি ভেবো না। বেনির প্রাণ তখন কণ্ঠায় এসে পৌঁছাচ্ছে, তবু সে গোঁ ধরে বললে, না, এক্ষুনি 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 টাকা দাও। শিবু দেখল মিনিট 10 মধ্যেই বেনি পটল তুলবে। সে বলল, আচ্ছা, তুমি তুমি একটু অপেক্ষা করো, তুমি একটু দাঁড়াও, আমি টাকা আনছি। বলে সে চলে গেল। নিজের বাড়িতে ফিরে গিয়ে শিবু গম্ভীরভাবে বসে রইল। তারপর বাড়ি থেকে যখন মরা কান্না উঠেছে তখন সে আবার বেনির বাড়িতে গিয়ে হাজির হলো। যেন কতই শোক পেয়েছে, এমনইভাবে কাঁদতে কাঁদতে বেনির ছেলেকে সান্ত্বনা দিতে লাগলো। শিবু বলল, আমি আর বেনি এক মন এক প্রাণ ছিলুম, তাই সে সময় আমাকে দেখবে বলে বেনি ডেকে পাঠিয়েছিল। যাওয়ার সময় ভুলে গেল তোমার ছেলে নেহার ছেলে মানুষ দেখবার কেউ নেই, তুমি দেখাশোনা করো। তা তা কিছু ভেবো না বাবা, তোমাদের সব ভার আজ থেকে আমি নিলুম। বেনি আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, তা সে যাকে, সে টাকা আমি তোমাকে দিলুম। হ্যান্ডনেটগুলো আমি সব ছিঁড়ে ফেলে দেবো। পাড়াপড়শিরা যারা ছিল তারা শুনে অবাক হয়ে ভাবতে লাগলো, তাই তো, কি আশ্চর্য, শিবুর সঙ্গে বেনির এত ভাব ছিল। ক্রমে বিকেল হয়ে আসছিল। পাড়ার অনেক ছেলে ছোকরা জুটে বেনির মরা কাঁধে করে শ্মশানে নিয়ে চলল। শিবু বন্ধুত্বের খাতিরে তাদের সাথে চলল। ইচ্ছেটা
বেনি শেষ দেখে বাড়ি ফিরবে। গঙ্গার ধারে শ্মশানঘাটে যখন সবাই পৌঁছালো তখন সন্ধ্যা হয়। পশ্চিমের আকাশে আলো ঝিলমিল করছে। মরা নামিয়ে ছেলে ছোকরারা কাঠের সন্ধানে বেরোলো। শিবু বুড়ো মানুষ, তাই সে মরা ছুঁয়ে ঘাটেই বসে রইল। কেউ কোথাও নেই। শিবু একলাটি মরার চালি ধরে বসে আছে আর ভাবছে, বেনিকে কি ঠকান ঠকিয়েছি, টাকাকে টাকাও পেলুম আর বেনিটা মরেও গেল। এখন আমি একলাই মুক্তারি করব, আর আমায় পায় কে? মনের আনন্দে শিবু একটা বিড়ি ধরিয়েছে। এমন সময় হঠাৎ পিছন থেকে চড় খেয়ে শিবু প্রায় চিৎপাত হয়ে পড়ে গেল। ধর্মর করে উঠে চারিদিকে তাকিয়ে দেখল কেউ কোথাও নেই। বেনির মরা চালির ওপর শুয়ে আছে। কে 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 চড় মারলো? শিবু জীবনে অনেক মরা পুড়িয়েছে, তাই শ্মশানে তার ভয় ছিল না। সে ভাবল এ এমন কি হলো? তবে কি কোনো শকুনি টকুনি তার গালে পাখার ঝাপটা মেরে চলে গেল? আকাশে তো একটা পাখিও নেই। শিবুর বড়ই ভাবনা হলো। সে সতর্কভাবে বসে মরা পাহারা দিতে লাগলো। শিবু মরার পায়ের দিকটা বসেছিল। হঠাৎ মরাটা এক পা তুলে ক্যাঁক করে তার পিঠে এক লাথি কষিয়ে দিয়ে আবার যেমনি ছিল তেমনিভাবে শুয়ে পড়ে রইল। লাথি খেয়ে শিবু পড়ে উঠেছিল, তবু সে সহজে ভয় পাওয়ার পাত্র নয়। কারণ তার মনে হলো বেনিটা নিশ্চয়ই মরেনি, আমাকে ভয় দেখিয়ে টাকা আদায় করবার এই ফন্দি বার করেছে, নইলে মরা কখনো লাথি মারতে পারে? শিবু বেনির নাড়ি টিপে দেখল নাড়ি নেই, গা বরফের মতো ঠান্ডা। তখন বুকে কান রেখে দেখল শব্দ হচ্ছে কিনা, কিন্তু বুকও একেবারে নিস্তব্ধ। এই দেখে শিবুর ভীষণ ভয় হতে লাগলো। বেনি যে মরে গিয়েছে তাতে কোনো সন্দেহ নেই, সুতরাং এই বেনির ভূত না হয়ে যায় না। বেনি যে ভূতেও সেই 50 টাকার কথা ভুলিনি তা বুঝতে পেরে শিবু উঠে পালাতে লাগলো। কিন্তু পালাবার জো ছিল কি? যেই সে মরার বুক থেকে মাথা তুলতে যাবে, অমনি বেনির মরা তরাক করে চালির ওপর উঠে বসে দু হাতে তার গলা জড়িয়ে ধরল। শিবু গলা ছাড়বার জন্যে যতই টানাটানি করে, বেনির মরা ততই তাকে জোরে আঁকড়ে ধরে। শেষে সেই শ্মশানের উপর মরায় মানুষে দস্তুর মতো কুস্তি বেঁধে গেল। এ ওঠে তো ও পড়ে, ও পড়ে তো এ ওঠে। শিবু যেই পালাতে যায়, অমনি বেনির মরা তাকে লেঙ্গি দিয়ে ফেলে দেয়। শিবু বাবারে, মরে গেলুম করে চেঁচাতে লাগলো আর মরার সঙ্গে লড়াই করতে লাগলো। কিন্তু ভূতের সঙ্গে শিবু পারবে কেন? বেনির মরা একেবারে নাছোড় বান্দা। কিছুক্ষণ পরে শিবু ক্লান্ত হয়ে পড়ল। ইতিমধ্যেই ছেলে ছোকরারা কাঠ জোগাড় করে ফিরছিল। তারা শিবুর চিৎকার শুনে দৌড়ে এসে সেই দৃশ্য দেখল। তাতে তাদের বুকের রক্ত প্রায় ঠান্ডা হয়ে গেল। তারা দেখল বেনির মরা আর শিবু চালির ওপর পাশাপাশি গলা জড়াজড়ি করে বসে আছে। মরার মুখে বিন্দুমাত্র বিকৃতি নেই। তার একটা হাত সাঁড়াশির মতো শিবুর গলাটি জড়িয়ে আছে। শিবুর মুখ ভয় নীল হয়ে গেছে। সে মাঝে মধ্যে উঠে পালাবার চেষ্টা করছে, কিন্তু পালাতে পারছে না। বসে পড়ে ঠকঠক করে কাঁপছে। শিবুর ছেলেও মরা পড়াতে এসেছিল। তাকে দেখে শিবু ভেউ ভেউ করে কেঁদে উঠল। আরে বাবা, শিগগিরি বাড়ি যা, 50 টাকা বেনির বউয়ের হাতে আর দিয়ে আগে, নইলে আমাকে ছাড়বে না। শিবুর ছেলে বাপের অবস্থা দেখে বাড়ি দৌড়ালো, আর সকলে আলো জেলে চালি ঘিরে রইল। পোড়াবার উপায় নেই, পোড়াতে হলে দুই মুক্তারকে একসঙ্গে পোড়াতে হয়। কারণ বেনির মরাও তখনও শিবুর গলা চাপটে ধরে বসে আছে। ঘণ্টাখানেক কেটে গেল। তারপর হঠাৎ মরাটা শিবুর গলা ছেড়ে দিয়ে আবার চালির ওপর চিৎপটাং হয়ে শুয়ে পড়ল। সবাই একসঙ্গে চমকে উঠল। তারপর বুঝতে পারল যে ওদিকে বেনির 50 টাকা আদায় হয়ে গেছে। বন্ধুর বাহুবন্ধন থেকে মুক্তি পেয়ে শিবু আর
দাঁড়ালো না, একেবারে বাবা গো! বলি সেই অন্ধকারে পোঁ পোঁ করে শ্মশান থেকে পালালো।